না, এটা আমার জন্য একটু বিব্রতকর। কারণ হলো দল পরিবর্তনের মধ্যে আমার নিজের নামটাও এসে যায়। আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগ করার পর একটা বিশেষ পরিস্থিতিতে আমি বিএনপিতে যোগদান করি। তো আমার বন্ধু পাপিয়া এখানে যে আছেন, তো আমি মনে করেছিলাম পাপিয়া খুশি হবে, কিন্তু ও আসলে রাজনৈতিক জীবনের যে পরিপক্কতা আমার চেয়ে অনেক অনেক বেশি। তো সে বেজার হলো, সে বললো যে কাজটা ঠিক হয়নি, এক দল থেকে আসলে অন্য দলে আসলে অ্যাডাপশনটা হয় না। তা আসলে রাজনীতি একটা আদর্শিক বিষয়, এবং এত বছর পরে আমি 18 সনে যোগদান করার পর যেটা মনে হচ্ছে যে পাপি ওয়াজ রাইট। আপনি যদি আদর্শিক রাজনীতি করতে চান, আপনার যে অ্যাডাপশনটা হয় এটা অন্য দলে এসে এক গাছের ছাল অন্য গাছের বাকল হওয়া যায় না, এটা হলো বাস্তবতা। আর দ্বিতীয় যে জিনিসটা আছে, আপনি যদি খুব তাৎক্ষণিক বাজার করতে চান, মার্কেটিং করতে চান, ব্র্যান্ডিং করতে চান, ওখানে যেমন আমাদের কাঁচা বাজারে কোনো নীতিনৈতিকতা থাকে না। যেখানে মূল্য কম পাওয়া যায়, মূল্য বেশি পাওয়া যায়, সেখানে ক্রেতারা ছুটে। এখন রাজনীতির ময়দানে যদি আপনার কোনো রকম লক্ষ্য উদ্দেশ্য না থেকে কেবলই মাত্র ইলেকশনকে কেন্দ্র করে একটি ট্রান্সফার হয় বা একটা ট্রান্সফরমেশন হয়, তো সেক্ষেত্রে সেখানে নীতি নৈতিকতা আদর্শ ওগুলো বিবেচনার মধ্যেই আসে না। মনে করা হয় যে এই মুহূর্তে এই জিনিসটি আমাদের করা দরকার। এখন নির্বাচনের সময়ে যে পরিবেশ পরিস্থিতি এখন এই মুহূর্তে চলে গেছে, আপনি দেখুন যে গত সেই প্রথম থেকে এ পর্যন্ত আমরা দেখলাম যে সারা বাংলাদেশ ইনুসময়। ইনুসের বাইরে চাঁদ নাই, তারকা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই, আলো বাতাস সব চারিদিকে শুধু ইয়া ইনুসু চারিদিকে গেল। এরপরে হঠাৎ করে চলে আসলো সমন্বয়ক, এই বড় বড় নেতা, পাহাড়ের মতো এক একটা নেতা। আমার কাছে মনে হয় যে এই মানে জুলিয়াস সিজার, এই নেপোলিয়ন বোনাপার্ট, এরা কোথায় ছিলেন? আমাদের বাংলা মা এরকম মহাবীর ধারণ করেছেন 30 বছরের নিচে যাদের বয়স, টকবকে তরুণ, তারা আমাদের চোখে এক একটা বিরাট বিরাট শাপলাকুলি ফুটিয়ে দিল। আমরা ভাবলাম, অবাক হয়ে ভাবলাম যে নেতা তো এরকমই হওয়া উচিত, কথা বলে আরে বাবা মনে হয় তলোয়ারের মতো কথাবার্তা। তো ইনুস সাহেবের পরে ইনুস সাহেবও এই তার যে জৌলুস, এটা পরাজিত হয়ে গেল। তিনি বললেন যে তোমরা যে আমাকে বড় মনে করেছিলে, আমি আসলে বড় না, এরাই হলো বড়, ওরা হলো আমাদের মাস্টার মাইন্ড, আমাকে এরা নিয়োগ দিয়েছে। ভালো কথা, আমরা ইনুস সাহেব বিশ্ব শান্তির যে রাষ্ট্রদূত, সেই বিশ্ব শান্তির রাষ্ট্রদূতের কাছ থেকে চোখ ফিরিয়ে সমন্বয়কদের কাছে চোখ ফেরালাম। আচ্ছা, সমন্বয়কের পরে চোখ ফেরার পর কয়েকদিন পরে সমন্বয়করা বললো আমরা আর সমন্বয়ক থাকবো না, আমরা এখন সবাই এনসিপি হয়ে যাব। ভালো কথা, যেহেতু তারা আমাদের নেতা, আমরা যা বলেছে আমরা সেই অনুযায়ী সবাই মাইক্রোস্কোপ লাগিয়ে সেই এনসিপিতে নজর দিলাম। তো তারা যা বললো আমরা বিশ্বাস করলাম। যারা আসলো আমরা জিজ্ঞাসা করলাম না যারা কোথায় ছিল, বাড়ি কোথায়, কি করেছে, আমরা শুধু বলেছে নেতারা বলেছেন, এ যুগের বোনাপার্টরা বলেছেন, আমরা সেটা বিশ্বাস করেছি। এরপরে হঠাৎ করে দেখলাম যে এই গুলাম পারওয়ার তিনি বলে বসলেন যে মানে ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না, বা এই ধরনের কিছু একটা কথা। তখন আমি দেখলাম যে আল্লাহ, এনসিপির যারা ছেলে বা সমন্বয়ক, এদের বাপ হলো জামাত। তো ভালো কথা, আমরা সেটাও মেনে নিলাম। ছেলেরা বললো যে না, তোমরা আমাদের বাপ না, তোমরা আমাদের বাপ না, আমরা নিজের পায়ে আমরা দাঁড়িয়েছি, আমরা কিচ্ছু করিনি, মানে আমরা জামাতের কথা মতো কিছু করি না, আমরা নিজেদের মতো নিজে করেছি। এখন পরে চিন্তা করলাম যে আমরা বোকাশোকা মানুষ, বাপ ছেলের এই সমস্ত ঝগড়াঝাটির মধ্যে না জড়ানি ভালো। তো এভাবে চললো, বেশ কিছুদিন চললো। চলার পরে এরপরে আর একটা প্রেক্ষাপট তৈরি হলো, চারিদিকে শুধু জামাতময়, একজন টাটকা অলি আর একজন জিন্দা অলি, মানে এরকম অলি আল্লাহতে মানে ভরে গেল। একজনের কথা মতো সূর্য থেমে যায়, আরেকজনের কথা মতো চন্দ্র ওঠে, তারপরে আরেকজনের কথা মতো সে বলে যে আমি যখন দাঁড়িয়ে থাকি ফেরেশতা তাদেরকে পাহারা দেয়, আল্লাহ স্বয়ং তাদেরকে রক্ষা করে। আর জান্নাতের টিকিট, ও মাই গড, আমি তো আর কয়দিন এভাবে চললে জান্নাতের টিকিটের জন্য আমিও, আমাদের মেজর আক্তার জান্নাতের টিকিটের কাজনে চলে গেছে। এটা চারটিখানি কথা না তো, এত জীবন, সারা জীবন যে কাজগুলো করছে, জান্নাতের টিকিট ইজ সো পাওয়ারফুল যে কর্নেল অলির মতো মানুষ। তারপর সে যারা বন্দুক চালানো, আমরা তো সুফা চালাই, মুখ চালাই আর কলম চালাই, যারা বন্দুক চালাই ভেরি ডেঞ্জারাস। তাই বন্দুক চালানো মানুষ, তারা বন্দুক রেখে জান্নাতের টিকিটের পিছনে ছুটছে। এমনও তো আমরা শুনেছি যে প্রার্থী বলেছেন যে ভোট দিলে ওমরা করতে পাঠাবেন। ওইটাই বলছি, মানে ওমরা তো দুনিয়ার ব্যাপার, আপনি যাবেন ওমরা, আপনি গেছেন কেন জানি না, আমরা তো গেছি, আমরা জানি। তো এগুলো তো দুনিয়ার, জান্নাত আরও, জান্নাত হলো
আপনি যা চাইবেন তাই, সেখানে হুর থাকবে, গেলমান থাকবে, আপনি চিত হয়ে শুয়ে থাকবেন, বলবেন না আঙ্গুর খাবো, মুখের মধ্যে এসে আঙ্গুর ঢুকে যাবে। তো এই যে অবস্থা, এখন বুড়া বয়সে আকাঙ্ক্ষা খুব বেশি হয়ে যায় এই জিনিসগুলো, অবশ্যই ঘটনাটা। যাই হোক, আপনি তরুণের বুড়া মানুষের যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না। তো এখন এই বুড়া মানুষরা, বড় বড় বুড়া মানুষ যারা যৌবনে বন্দুক চালিয়েছে, তারা এখন যাকে বলা হয় এই জান্নাতের ওখানে চলে গেছে। আমি প্রেক্ষাপটগুলো বর্ণনা করতেছি গত 16 মাসে কী হলো। আচ্ছা, জান্নাত গেল, জান্নাতের পরে চলে আসলো জানাজা। আমাদের দেশের রাজনীতি যে জানাজা কেন্দ্রিক হতে পারে, জানাজা একটা দেশের ইতিহাস, কৃষ্টি, কালচার, একটা মানুষের ব্যক্তিত্ব নতুন করে দিতে পারে, এটা মরহুম ওসমান হাদি না হলে আমরা বুঝতে পারতাম না। জানাজা আসলো। তো এখন জানাজা আসলো, জানাজার পরে আসলেন তারেক রহমান সাহেব। এখন সারা বাংলাদেশে শুধু আকাশে বাতাসে তারেক 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 তারেক, আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো রকম শব্দ নাই। তার কাছে আকাশ আসে, তার কাছে বাতাস আসে, পাহাড় আসে, নদী আসে, সমুদ্র আসে। বাংলাদেশের সব মানুষ শুধু তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা না দেওয়া পর্যন্ত কারো ইজ্জত থাকছে না, কারো বংশ ঠিক থাকছে না, কারো মান মর্যাদা ঠিক থাকছে না, এবং সে ঘুমাতে পারছে না। তো এই যে একটা অবস্থা, তোলপাড় অবস্থা, আমি বলছি এই তোলপাড় অবস্থার মধ্যে কি হয়েছে, আপনি যদি দেখেন যে প্রেক্ষাপটগুলো বললাম, গত 17 মাসে অ্যাটলিস্ট বললাম 6টি ঘটনা, আর 6টির প্রেক্ষাপটে দৃশ্যমান হয়নি, কিন্তু এরকম আরও পর্দার আড়ালে 100টি ঘটনা ঘটেছে। ফলে আমরা আনপ্রেডিক্টেবল, গত 17 মাস যাবত আনপ্রেডিক্টেবল। সেই আনপ্রেডিক্টেবলের অবস্থার কারণে মিয়া গোলাম পারওয়ার তিনি মনে করছেন যে শুধু জান্নাতের টিকিট দিয়ে হবে না, আওয়ামী লীগকেও লাগবে, আওয়ামী লীগে লাগবে। এখানে কোনো নীতি নৈতিকতা নাই, এখানে কোনো কিছু নাই। এখন তাকে নির্বাচনে এই মুহূর্তে যে ডিফিকাল্টিসগুলো তিনি দেখছেন, সেই ডিফিকাল্টি থেকে বাঁচার জন্য তার কাছে মনে হচ্ছে এটা কৌশল না, এটা তার জন্য একটা ভ্যানগার্ড, আওয়ামী লীগের ভোট তার লাগবে, এবং ওই জন্য ওই কথাগুলো বলেছেন। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের যারা সারা জীবন জামাতকে ঘৃণা করেছে, জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাজাকার, আলবদর, এবং এই রাজাকারের নাতিপুতি গালি দেওয়ার জন্যই তো শেখ হাসিনার পতন হলো। এখন এই যে মিয়া গোলাম পারওয়ারের যে এই যে মধু মেওয়ার লোভ, বা মানে তিনি যে অফার করলেন, কামন আমার কাছে আসো এবং একসাথে দুটো জিনিস নাও, জান্নাতেরও টিকিট নাও, টিয়ার নাও, কাবিলা নাও, নিরাপত্তা নাও, এবং আমরা তোমাদেরকে উমরা করতে পাঠাবো, আরো কত কিছু পাঠাবো, আসো কামন। এটা কিভাবে ক্রিয়া করে এবং প্রতিক্রিয়া করে, পিরিয়ড। কিন্তু আমার নিজের নামটা, জি ধন্যবাদ আপনাকে। এবার আমি পাপিয়া আপার কাছে আসতে চাই। আপা, এই যে রনি ভাই বলছিলেন শুরুতে, এই যে সমন্বয়ক থেকে এনসিপি এবং এনসিপি থেকে জামায়াতে যোগ দেওয়া, আমরা গণঅভ্যুত্থানের পরপর থেকেই দেখেছি যে এই যে যারা সমন্বয়ক ছিলেন তারা সরকার গঠনেও ছিলেন, সরকারেও ছিলেন, এবং এর পরবর্তীতে এনসিপি গঠন হলো, যারা সমন্বয়ক ছিলেন তাদের মাধ্যমে এনসিপি গঠন হলো, এবং এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি এনসিপি জামাতে গিয়ে জোট করছে, জামাতের সাথে জোট করছে। আপনার কি কখনো মনে হয়েছে যে তারা ক্ষমতার যে কাছাকাছি, সেই কাছাকাছি থাকার জন্যই সবসময় এরকম পাওয়ার হাউসের সাথে যোগ সাজস রাখছে? এখানে ব্যাপার হচ্ছে কি, রাজনৈতিক সংগঠনের নির্বাচনের জোট অতীতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। ঠিক আছে, তো জোট হয় কি নির্বাচন কেন্দ্রিক জোট। নির্বাচন কেন্দ্রিক জোট আমি দেখলাম যে আমি একটা আসনে 1200 ভোটে হারলাম, ওখানে আমার জামাত হচ্ছে 3000 ভোট পাচ্ছে। তখন আমি দেখলাম যে আমি 3000 ভোটের সাথে যদি জোট করি তাহলে আমার এখানে কাভার হচ্ছে, এবং আমি আমার প্রতিপক্ষ সংগঠনকে আমি এখানে কামিয়াব হতে পারছি তার সাথে যুদ্ধে। বিএনপি জামাতের সাথে যে জোটটা করেছে, টোটাল বাংলাদেশে 300 সিটের ভোটের এই 50 বছরের ভোটের ইতিহাস নিয়ে, পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করে আমরা হচ্ছে তাদের সাথে জোট করেছি। এবং আমরা যে জোট করেছি, আমরা জোটের কোথাও মুক্তিযোদ্ধা বিরোধীকে মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি বলে লেবেল লাগায় চালাই দিব, এই কমিটমেন্টটা আমাদের সাথে ছিল না, এবং আমরা কোথাও কোনো বক্তব্য বিবৃতিতে কিন্তু বলি নাই। শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়ার একটা টেলিফোন সংলাপ, সেখানেও দেখবেন বেগম খালেদা জিয়া স্পষ্টই বলেছে যে যুদ্ধ অপরাধীর বিচার আপনি করছেন, আপনাকে সাহায্য আমরা করতাম, সমস্যা কিছু না, কিন্তু যুদ্ধ অপরাধীর বিচারে স্বচ্ছতা থাকাটা উচিত ছিল। অস্বচ্ছ বিচার হওয়ার কারণেই তখন আমাদেরকে অস্বচ্ছতার বিপক্ষে আমাকে কথা বলতে হচ্ছে এবং ভূমিকা রাখতে হচ্ছে। তো অস্বচ্ছতার বিপক্ষে ভূমিকা রাখা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার ত্রুটিগুলি ধরে রাখা, আর যুদ্ধ অপরাধীকে অস্বীকার করা, এই দুটো জিনিস কিন্তু আলাদা। যে অপরাধ করেছে এটা আমি অস্বীকার করছি না, কিন্তু অস্বচ্ছতা ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আমি কথা বলছি। তো সেইটা তো মানে অপরাধীকে
নিশ্চয়ই লেবেল লাগিয়ে আবার একবারে অপরাধী নয় বলে লেবেল লাগিয়ে পাঠায় দেওয়ার ব্যাপারটা কিন্তু না। আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম ছিল, এবং সবার ব্যাপারটাতে রাজনৈতিক জোট তার একটা ইস্যু কেন্দ্রিক হয়। কিন্তু এইখানে যে মজার ব্যাপারটা, ইউনূস সরকারের গর্ভেই জন্ম হয়েছে এনসিপি, এবং ইউনূস সরকার ছাড়া সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে না, এই মর্মে এই ছাত্রদের, আমি জনতা এখানে বলবো না, জনতারা যখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছে, হাসিনা পলায়ন করেছে, জনতা ঘরে ফিরে গেছে, জনতা এতেই স্বস্তি পেয়েছে, এখানে জনতার আর কোনো ভূমিকা নাই। এই ছাত্ররা তখন তারা ডক্টর ইউনূস ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে দেবে না বলে তারা জেদ করলো, এবং 3 দিন বাংলাদেশ সরকার বিহীন অবস্থায় ছিল, এবং ডক্টর ইউনূস এসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন। ঠিক সাজানো পাতানো, এরা চাবে উনি আসবেন, চেয়ারে বসবেন, চেয়ারটা সাজানো ছিল, বসলেন। বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছুদিন পর নতুন একটা দল হবে এটা যেমন উনি বলছিলেন, এবং নতুন দল হওয়ার পরে সেই দলটাকে অভিনন্দন দেওয়ার যে ঢং ধিতাং, ঠিক তারই আশ্রিত দল, তারই করা দল, এই ধরনের একটা মনোবৃত্তি। তার কথাবার্তা উনি যদিও খুবই কম বলেন, তার কথাবার্তার ভিতরে সেটা প্রকাশিত হয়েছে। এখন এইখানে জামাত বলে যে তারা মাস্টার মাইন্ড এই জুলাই আগস্টের অভ্যুত্থানের, আর আমরা বলি যে আমরা কেউ মাস্টার মাইন্ড না। ক্ষোভ আক্ষেপের ভিতরে 15 বছর যে আন্দোলনটা চলছিল, দেশপ্রেমিক সামরিক বাহিনী নিরপেক্ষ ভূমিকার কারণে কামিয়াব লক্ষ্যে পৌঁছানো সক্ষম হয়েছে, এবং সেনাবাহিনী নিরপেক্ষ হওয়ার কারণই ছিল তারা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় যেতে চাচ্ছিল না, বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করে। তো এইখানে আমাদের বক্তব্যটা হচ্ছে এরকম। এখন এখানে আমি তো মনে করি জামাত ইসলামের এ টিম, বি টিম আর সি টিম, এই যতগুলো ছেলেকে নমিনেশন দিচ্ছে, এর ভিতরে আপনারা সাংবাদিক তদন্ত করে দেখবেন যে 2টি ছেলে বাদ দিয়ে, 2জন বাদ দিয়ে, প্রার্থী বাদ দিয়ে 28টি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো না কোনোভাবে তারা হচ্ছে রিলেটেড, এবং তাদের টাকা এবং নিরাপত্তার প্রয়োজন আছে। এখানে জামাত টাকাও দিবে তাদেরকে, ভোটও দেবে, এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখবে। এখন জামাত সেরকম একটি সংগঠন, আমাদের নিরাপত্তার জন্য পুলিশ লাগে, রনির পুলিশ লাগে, কি একজন সাংবাদিকে লাগে, কথার কথা তুমি আমি নিলাম না, কেউ না কেউ তো নিচ্ছে। কিন্তু জামাত নিজেই হচ্ছে আর্মি, বিডিআর, পুলিশ, এনএসআই, ডিএসবি, ডিজিডিএফআই, তাদের ভিতরেই তৈরি হয়, এবং তারা সেগুলোকে প্রোভাইড করে, যেখানে যেরকম লাগে সেরকম তারা কাজ করে। আমরা এই যে মাস্টার মাইন্ড শব্দটি বলছি, এই মাস্টার মাইন্ড শব্দটি কি নেগেটিভ অর্থে কোনোভাবে ব্যবহার হচ্ছে? আমরা তো যখন কোনো ভালো কাজ হয় বা যখন কোনো ভালো কাজের নেতৃত্ব দেওয়া হয়, তখন আমরা সেটিকে নেতৃত্ব দেওয়া বলি। আমরা এখানে বলছি মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড শব্দটা কি আমরা কোনোভাবে নেগেটিভ অর্থে ব্যবহার করছি? এই কারণে হচ্ছে, আমি আপনাকে বলি, 1971 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একবারে ধামা চাপা দিয়ে এই জুলাই আগস্টকে একমাত্র যুদ্ধ হিসেবে প্রমাণিত করার জন্য জামাত ইসলাম এবং এনসিপির ব্যাপক প্রচেষ্টা, এই সংস্কার কমিশন নামে মাত্র কিছু এজেন্ডা নিয়ে যে বসছিল, সেইটা থেকে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত তারা চলছে। এখন মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার কোনো সুযোগ বাংলাদেশের এই ভূখণ্ড যতদিন থাকবে, এবং বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবে, সার্বভৌমত্ব যতদিন থাকবে, কোনো প্রকার সুযোগ বাংলাদেশের কোনো নাগরিকের কিন্তু নাই। কারণ মুক্তিযুদ্ধের প্যারালাল কোনো যুদ্ধ এটা হতে পারে না। আজকে মুক্তিযুদ্ধ হয়েছে জন্য তো স্বাধীনতা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, যার কারণে আমি রাজনৈতিক দল করছি, একজন আর একজনের বিরোধিতা করছি, পক্ষ নিচ্ছি, বসে আমি আমার মনের ভাব প্রকাশ করার সুযোগ এবং সাহস আমি পাচ্ছি। তো মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ যদি আমি না পেতাম, তাহলে আমার কি এই স্বাধীনতাগুলো আমি ভোগ করতে পারতাম? অবশ্যই। সরকার কি ভোগ করতে পারতো? নির্বাচন কি বাংলাদেশে এইভাবে হতো? এবং এইভাবে প্রাদেশিক সরকার আর দেশের সরকার, দুটার ভিতরে তো পার্থক্য আছে, এগুলি তো আসতো না। তো আর মুক্তিযুদ্ধ যেহেতু জামাত ইসলাম বিরোধিতা করেছে, আর এই এনসিপির বয়সের কারণে মুক্তিযুদ্ধ পায়নি, এরশাদ বিরোধী আন্দোলনও পায়নি, এটাই তাদের জীবনে প্রথম আন্দোলন। স্বাভাবিক কারণে যে যেটা করে সেটাই হচ্ছে প্রায়োরিটি। তবে আমি এখানে একটু কথা বলে শেষ করতে চাচ্ছি যে 71-এর মুক্তিযুদ্ধের পরে দেশের যে অরাজক পরিস্থিতিটা ছিল, কেউ কারোর নিয়ন্ত্রণে ছিল না, প্রশাসন কাউকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের অবস্থা এই এনসিপি নামক সংগঠনটির কারণে এবং এই জামাত ইসলামের কারণে একই পরিস্থিতির উদ্ভব হয়ে আছে। মানে এখানে মূল ব্যাপার হলো যে জামাত 2009 সন থেকে গুপ্ত রাজনীতি করছে।
যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো ঠিক সেই সময়টিতে তারা কিন্তু ইরান যেভাবে এখন মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ করছে 2009 সাল থেকেই তারা বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের লোক ঢুকানোর চেষ্টা করেছে। এবং অবাক করার ব্যাপার হলো আমি যখন সংসদ সদস্য ছিলাম তো সামহাও কয়েকটা মিনিস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি নিজে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম, আর ধর্ম মন্ত্রণালয়টা আমাদের যেহেতু পটুয়াখালীর মন্ত্রী ছিলেন সেই সুবাদে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল। আমি অবাক হয়ে গেলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানে ওই সময়টাতে প্রায় 30,000 ম্যান পাওয়ার ছিল ইন 2009। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কী বলবো দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে এটা কি, এর 90% সব জামাতের রিক্রুট করা। তো এখন একটা প্রতিষ্ঠানে 30,000 লোক, যেটার ম্যান পাওয়ার মানে 2000 ওই যে বেগম খালেদা জিয়া যে ইলেকশনে এলেন 2001 সনে ওটার ম্যান পাওয়ার হয়তো 1000 বা 1500 ছিল। সেই 1000-1500টাকে ম্যান পাওয়ারে তারা 30,000-এ উন্নয়ন করেছে বিএনপিকে ব্যবহার করে। তো এইভাবে ধরুন বিএনপির জমানাতে তারা যে রিক্রুটমেন্টগুলো করেছে গভর্নমেন্ট যুগেতে, সেনাবাহিনীতে করেছে, তারপরে শেষে সিভিল ব্যুরোক্রেসিতে করেছে, ফলে কি হলো এখন তাদের ডিসি, এসপি, ক্যাবিনেট সচিব থেকে শুরু করে কোনো জায়গাতে লোকের কোনো অভাব নেই। আর অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি, কারণ বাজারের মাস্তানি, তারপরে শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে, তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে, এই সমস্ত দালালি ফালালিতেই তারা কিন্তু পুরো জীবন যৌবন শেষ করে দিয়ে কারো চুল গেছে, কারো পিঠ গেছে, কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তীতে। কিন্তু জামাত মাশাল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা চলে আসছে। এবং অদ্ভুত, আপনি কোনো জামাতের লোকের সাথে চলছেন কিনা, আপনি যেহেতু ভদ্রমহিলা নিঃসন্দেহে কোনো অন্য মহিলা জামাতের সাথে চলছেন, আমরা যারা পুরুষ জামাতের সাথে চলছি আমাদের সাথে দেখা হলেই করবে কি সুন্দর করে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করে আবার যেটা তর্জনী বলি, মূল যেটা যে আঙ্গুল উঠে ওই আঙ্গুল দেবার এটা খোঁচা দেয় যে আরও কিছু কথাবার্তা আছে, মানে আপনার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে আবার আরেকটা আঙ্গুল দিয়ে আপনাকে একটু চুলকানি দিয়ে দিল হাতের মধ্যে, যে শুধু এই হ্যান্ডশেক না আরও কিছু গোপন কথা আছে, লেটস টক টুগেদার লেটার অন। এরপরে সে করবে কি আরও একটু খাতির করার জন্য জড়িয়ে ধরবে এবং মানে হাগ এমন একটা জিনিস সেটা যে কোনো মানুষকে নরম করে ফেলে। একজন হুজুর তারপরে পকেট থেকে আতর বের করে আপনার দাড়িতে, মোবারকে, চুলে বা হাতে একটু আতর লাগাই দিবে। এরপরে আপনাকে যদি খুব ফ্রুটফুল মনে করে আপনার বাসাটা জায়নামাজ পাঠাবে, একটা কোরআন শরীফ পাঠাবে, একটা তসবি দেবে, এরকমভাবে তারা বিভিন্ন কাজ করে। এবং আমি আওয়ামী লীগের এমপি, আমার তখন ভয় লাগে যে যদি কোনোদিন বলে যে রনি সাহেব ও জামাতের লোক ছিল, আমার তো বিকজ আমাকে একবার না দুইবার সে পাঠিয়েছে, জায়নামাজ পাঠিয়েছে, আম পাঠিয়েছে, মানে পাপিয়া ম্যাডামও আম পাঠায় আমাকে রেগুলার, কিন্তু জামাতের আম একবার দুবার পাঠানোর পর এবং আম শুধু পাঠায় না, পাঠিয়ে আবার জামাতের আমির বা সেক্রেটারি তারা টেলিফোন করে যে ভাই আপনাকে আম পাঠিয়েছে, ক্ষুদ্র এই উপহারটুকু নিয়ে আমাদেরকে করেন। তো একবার দুবার পরে আমি পরে আবার ফেরত দিলাম, যে আমি বললাম যে নো, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিনা আপনি এই জিনিসগুলো পাঠাবেন কেন, এগুলো আমার জন্য একটা লায়াবিলিটিস হবে। কিন্তু কয়জন এটা ফেরত পাঠাতে পেরেছে। তো এইভাবে ধরেন অনেকগুলো জায়গা, ক্ষমতার অনেকগুলো জায়গা যেখানে তারা নিউট্রাল করার জন্য, নরম করার জন্য, তাদের পক্ষে আনার জন্য দে হ্যাভ ম্যানি পলিসিস। তো সেই পলিসিগুলো করে জামাত আজকের যে অবস্থাতে এসেছে তাদের ধারণা হয়েছে, দে ইউজ টু বিলিভ যে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে।